দুর্নীতির দায়ে দণ্ডিত হয়েছেন, জেল খেটেছেন, হয়েছেন সাময়িক বরখাস্ত। সব আইন কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এমন একজন কর্মকর্তাকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের প্রধান প্রকৌশলী বানিয়েছিল শেখ হাসিনা সরকারের দুই মন্ত্রী। বলছিলাম সরকারি সংস্থার স্পর্শকাতর পদে ছলচাতুরি করে দায়িত্ব পাওয়া বেবিচকের প্রধান প্রকৌশলী শহীদুল আফরোজের কথা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ও এমন বিতর্কিত ব্যক্তি গুরুত্বপূর্ণ স্থানে বহাল তবিয়তে থাকায় অসন্তোষ বাড়ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটিতে। নিয়ামুল আজিজ সাদেকের বিশেষ রিপোর্ট। সারা দেশের বিমান চলাচল নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করে যে প্রতিষ্ঠান, সেটি হলো বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠান যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এই প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলীর পদটি আরও স্পর্শকাতর ও মর্যাদার। এমন একটি মর্যাদাপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন দুর্নীতির দায়ে দণ্ডিত সাময়িক বরখাস্ত হওয়া প্রকৌশলী শহীদুল আফরোজ। নথি বলছে 2019 সালে 300 কেভিএ জেনারেটর না কিনে 60,50,000 টাকা আত্মসাতের কারণে দুর্নীতি দমন কমিশন আইনে কক্সবাজারের তত্ত্বাবধায়ক প্রকৌশলী থাকা অবস্থায় জেলা ও দায়রা জজ আদালত তাকে কারাদণ্ড দেয়। একই বছরে বেবিচক তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে। পরে প্রশাসনিক ট্রাইব্যুনালও সেটি বহাল রাখে। 2006 সালে সহকারী প্রকৌশলী হিসেবে চাকুরির শর্তানুসারে পূর্ব অভিজ্ঞতা না থাকলেও নকল নথি জমা দিয়ে দ্বিতীয় হিসেবে দাবি করেন তিনি। পরে আদালতের রায়ে বিষয়টি প্রমাণিত হলে তাকে পঞ্চম হিসেবে ঘোষণা করা হয়। ফাইন্ডিং এ দেখা গেল অভিজ্ঞতার জন্য মার্ক ছিল 5 মার্ক। সেই অভিজ্ঞতায় শহীদুল আফরোজের ও নিজের হাতে লেখাতে অভিজ্ঞতা লেখায় 0 দেওয়াতে আমরা সেটা ইভ্যালুয়েট করলাম, করে দেখলাম যে উনি যে সবার নিচে নেমে যায় ওনার গ্রেডিংটা। এইভাবে আমরা রিপোর্ট দিয়ে দিছি। 2023 সালের মে মাসে শহীদুল আফরোজ চাকরি ফিরে পেতে আবেদন করলেও সে সময় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ফৌজদারি মামলা চলাকালীন তার বিরুদ্ধে বরখাস্তের আদেশ প্রত্যাহারের সুযোগ নেই বলে জানান। এরপরও থেমে থাকেননি শহীদুল আফরোজ। চাকরিবিধি লঙ্ঘন করে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির কাছে তদবির করেন চাকরি পুনর্বহালের জন্য। কমিটি তার চাকরি ফিরে পাওয়ার বিষয়ে ইতিবাচক মত দেয়। সে সময় আইনমন্ত্রী আনিসুল হক এবং বেসামরিক বিমান চলাচল মন্ত্রী ফারুক খান সুপারিশ করেন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাকরি করতে দেয়া হোক। এরই সুযোগে শহীদুল আফরোজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদটি ফিরে পান। প্রতিষ্ঠানগুলো আসলে দুর্নীতির কারণে জিম্মি অবস্থায় ছিল এবং দুর্নীতি সহায়ক ভূমিকা পালন করেছে সেই প্রতিষ্ঠানের নেতৃত্ব পর্যায়ে বা গুরুত্বপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত ব্যক্তিবর্গ। তারা ধারাবাহিকভাবে কর্তৃত্ববাদের সময় পুরস্কৃত হয়ে আসছে, বিচারহীনতা ভোগ করে আসছে এবং একই ধারাবাহিকতা যদি এখনো বিদ্যমান থাকে, রক্তের যে মূল্য সেটা আমরা দিতে পারছি না। অথচ চার্জশিটভুক্ত হিসেবে দুর্নীতি দমন কমিশনের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এমন পদ ফিরে পেতে পারেন না। বেবিচক কর্মচারী চাকুরি প্রবিধানমালা 2001-এর 67 ধারা এবং সরকারি কর্মচারী আইন 2018 অনুসারে সাময়িক বরখাস্তের আদেশ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রত্যাহারের সুযোগ নেই। আপনার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এসেছে, কয়েকটা পত্রিকা টেলিভিশনে এসছে। না এটা চেয়ারম্যান মেম্বারের দিন, আমি কথা বলতে পারবো না। আপনার বিরুদ্ধে যে এলিগেশনগুলো এসছে বিশেষ করে সরকারি চাকুরি বিধিমালা ভেঙে 2024 সালে ফেব্রুয়ারির 5 তারিখে প্রধান প্রকৌশলীর দায়িত্ব পান শহীদুল আফরোজ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানালেন শহীদুল আফরোজের চাতুরির বিষয়টি তারও জানা। আমাদের অনেক ইঞ্জিনিয়ার, অনেক ফ্লাইট সেফটি রেগুলেশনসের লোকজন আছে যাদের নামে কেস হয়ে আছে, কেস এখনো দুদকের কেস, বিভিন্ন ধরনের কেস চলছে। তো এদিকগুলো আমরা প্রত্যেকটা স্কোয়ারলি প্রত্যেকটা লুক ইনটু করছি আমরা এবং প্রত্যেকটা যে ব্যবস্থা নেওয়ার পর সেই ব্যবস্থা করছি। রাতারাতি যদি আমি সবাইকে বলি দুর্নীতির দোষর, তাহলে আমার অর্গানাইজেশন চালাতে তো অসুবিধা হবে। পরিবর্তিত পরিস্থিতিতেও দাপটের সঙ্গে প্রধান প্রকৌশলীর পদে দায়িত্বে থাকায় ক্ষুব্ধ কর্মচারী কর্মকর্তারা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে জাতীয় ঐক্যমতের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আগামী নির্বাচনে দেশ থেকে ফ্যাসিবাদকে রাজনৈতিকভাবে কবর দেওয়ার কথাও তিনি জানান। সকালে বাগেরহাটে জেলা জামায়াতের রুকন সম্মেলনে তিনি এ কথা বলেন। হাজারো সহস্রদের মতো যাদের জন্য জীবন দিল, প্রায় 40,000 লোকের আহত, তাদের এই আত্মদান, তাদের এই রক্তদান, তাদের এই রক্তের ঋণ তখনই শোধ হবে যে একটু নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা যখন একটি গ্রহণযোগ্য নির্বাচনে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে হেফাজত রাখার জন্য একটি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে এমন একটা নির্বাচন হওয়া দরকার আমরা মনে করি, এমন একটি সংযোজন নির্বাচন হওয়া দরকার যে জনমত এবং ভোটের মধ্য
ওই ফ্যাসিবাদী শক্তিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। বালু পাথর উত্তোলন সিলেটের সীমান্তবর্তী এলাকার বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের একমাত্র ক্ষেত্র। অন্যদিকে বেপরোয়া বালু পাথর উত্তোলনের কারণে নেমে আসছে পরিবেশগত বিপর্যয়, ভাঙছে ঘরবাড়ি, নদীর পাড়, ফসলি জমি। এ নিয়ে প্রশাসনের সাথে বিরোধ লেগেই থাকছে শ্রমিক ও ব্যবসায়ীদের। 5 আগস্টের পট পরিবর্তনের পর এই বিরোধ বেড়েছে আরও কয়েক গুণ। সিলেট থেকে সজল ছত্রের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আনিস রহমান। সিলেটের প্রায় সব পর্যটন স্পটই সরকারি তালিকাভুক্ত পাথর কোয়ারি। এসব এলাকার নদী থেকে পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করেন বিপুল সংখ্যক শ্রমিক। তবে 2005 সালের পর থেকে শ্রমিকেরা জিম্মি হয়ে পড়েন পাথর ব্যবসায়ীদের কাছে। শুরু হয় ভারী যন্ত্র দিয়ে গভীর গর্ত করে পাথর উত্তোলন। ব্যাপকভাবে নদী, টিলা, ঘরবাড়ি ও কৃষিজমির ক্ষতির সাথে ঝুঁকিপূর্ণভাবে বালু ও পাথর উত্তোলন করতে গিয়ে প্রাণ হারান 2 শতাধিক শ্রমিক। অবশেষে পরিবেশকর্মী ও আদালতের হস্তক্ষেপে 2018 সাল থেকে সিলেটের সরকারি তালিকাভুক্ত 8টি কোয়ারি থেকে বন্ধ হয় সব ধরনের পাথর উত্তোলন। গত 5 আগস্ট জনরোষের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর কয়েক রাতেই এসব এলাকা থেকে লুট হয়ে যায় অন্তত 300 কোটি টাকার পাথর। জব্দ করা হয়েছে 2 শতাধিক বালু পাথরবাহী বার্কি নৌকা ও ট্রাক্টর। তবে গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ থানার এসব মামলার বেশিরভাগ অভিযুক্তই বলছেন মামলা হয়েছে ঢালাওভাবে, খোঁজখবর না নিয়েই। সরকার পরিবর্তনের পর আবারও কোয়ারি সচলের দাবি জানাচ্ছেন সিলেটের পাথর শ্রমিক ও ব্যবসায়ীরা। সরকারের ট্যাক্সটা ফাঁকি না দিয়ে আমরা ব্যবসা করব এবং শ্রমিকরাও চলবো, কিন্তু এইটা ওনারা রাজি না। তাদের রুটি রোজগারের একটু সুযোগ করে দেওয়া, এটাই আমার অনুরোধ। তাদের উপর যে মিথ্যা মামলা হয়েছে, এই মামলার প্রত্যাহার চাই। তবে পরিবেশ প্রতিবেশগত দিক বিবেচনায় পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের অবস্থান এখনো অনড়। যারা জড়িত আছেন তারা মোটামুটি 3 জেনারেশন ধরে এই ব্যবসায় জড়িত, শ্রমিক হিসাবে আছেন তারা। এটা গেল একটা। আর এর উপরে ধাপে যারা আছে তারা আসলে বিনিয়োগকারী, তারা বিনিয়োগ করে তাদের কাছ থেকে কিনে একটা লাভ হয়। এদেরকে যদি বন্ধ করা না যায় তাহলে সেক্ষেত্রে আমরা এই জিনিসটা পুরোপুরিভাবে বন্ধ করতে পারবো না, সেটা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। প্রশাসনের কঠোর অবস্থানের পরও পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শ্রমিক ও ব্যবসায়ীরা। তাদের দাবি, পাথর উত্তোলন বন্ধ থাকায় সরকার হারাচ্ছে রাজস্ব, বিকল্প কর্মসংস্থান না থাকায় মানবেতর জীবন কাটাচ্ছেন হাজার হাজার শ্রমিক পরিবার। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। আরেক দফা বাড়ল সয়াবিন তেলের দাম। প্রতি লিটার সয়াবিনের দাম বেড়েছে 2 থেকে 5 টাকা। আমদানি শুল্ক কমানোর 1 মাস গড়ালেও প্রভাব নেই আলু পেঁয়াজের বাজারে। মানভেদে ও আমদানি এবং দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে 120 টাকা থেকে 150 টাকা, আর প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 70 টাকায়। শীতের সবজি বাজারে আসতে শুরু করলেও দাম চড়া, এতে চরম বিপাকে ভোক্তারা। মেসবাহ হাসানের রিপোর্ট। ঊর্ধ্বমুখী এই বাজারে কেনাকাটা করতে এসে অনেকটা বিরক্ত এই চাকরিজীবী। বাজার ঘুরে কিনেছেন কয়েক পদের সবজি, মুরগি, তাতেই পকেট ফাঁকা, তাই ক্ষুব্ধ এই ক্রেতা। অবস্থা মোটেই ভালো না। অবস্থা উন্নতি পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখতেছি না। সংস্কারের নামে কি সংস্কার হচ্ছে এটা আমরা বুঝতে পারতেছি না। দীর্ঘ চাকরি জীবনে ঢাকা থেকে হেমায়েতপুরে অফিস করেন এই ব্যক্তি। 2 স্থানের দামের ব্যবধান নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। বাজার দামের পার্থক্য আছে। যেমন আমি গতকাল হেমায়েতপুর থেকে বাজার করলাম এক দাম, আর এখানে এক দাম, কেজিতে 30 টাকা 40 টাকা ডিফারেন্স। সব কিছুর দামই বেশি এখন আর আগের পর্যায়ে নেই, সবই দাম বেশি। রাজধানীর বাজার ঘুরে দামের এমন তারতম্য দেখছেন ক্রেতারা। যেমন খুচরা সয়াবিনে প্রতি লিটারে দাম 5 টাকা পর্যন্ত বাড়লেও বাজার ভেদে পার্থক্যটা আরও বেশি। 2 বিক্রেতার কথাই তাই স্পষ্ট। 1.5-2 মাসের মধ্যে আপনার হচ্ছে গিয়া আমরা 40-45 টাকা থেকে বিক্রি করা শুরু করছি। সেই তেল এখন 85-90 টাকা, মানে 185-190। এখন আমরা লুজ বেচতেছি আপনার 165 টাকা লিটার বেচতেছি। আমদানি শুল্ক কমার পরও কমেনি পেঁয়াজ, আলু ও রসুনের দাম, বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। ইন্ডিয়ান পেঁয়াজ 120 টাকা, 130 টাকা, দেশি পেঁয়াজ 150, 160, আলু 70, লালটা সাদাটা 2 চাই, আদা 150 টাকা থেকে শুরু করে 280 টাকা পর্যন্ত। মুরগির বাজার রয়েছে ওঠানামার মধ্যে। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা পর্যন্ত। তবে মূল্য তালিকার সাথে মিল নেই বিক্রেতাদের কথায়। দামের সাথে আমি যদি 320 টাকা বলি, ওরা বলে 300 টাকা, বলে বলবো 80 টাকা। এই কারণে 320 টাকা রেট 300 টাকা বিক্রি করি আমরা। ব্রয়লারের দাম আগের থেকে কমছে, আগের থেকে 20 টাকা কমছে। এতদিন 200 টাকা করে বেচছে, এখন 80 টাকা 85 টাকা বিক্রি করতেছে। 200 টাকা দাম বাড়তি যায়, লিগা 200 টাকা লাগছে। 187 টাকা পাইকারি কিনছে, কারো কম আর কারো ভাড়া বেশি লাগছে, এই কারণে হয়তো বা বেশি চাইছে।
শীতের আগাম সবজি বাজারে আসতে শুরু করলেও কমেনি দাম, এমনকি পেঁপে বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। আমরা যেরকম কিনে আনি বা এরকম আমার ওই খবর তো আমাদের কাছে নাই, আমরা যেরকম ভাবে কিনে আনি ওরকমই বেশি। আমাদের পক্ষে তো খুবই অসম্ভব হয়ে যাচ্ছে, বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলির জন্য। আমাদের তো বাজার করে খাওয়ার মতো অবস্থাই থাকছে না। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে বাজার তদারকিতে আরও কঠোর হওয়ার দাবি ভোক্তাদের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আগামী 7 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন তাবলিগ জামায়াতের মাওলানা সাদপন্থী অনুসারীরা। এর আগে এক দফা দাবি নিয়ে কাকরাইল মসজিদে প্রবেশ করে মাওলানা সাদের অনুসারীরা শুক্রবার সকাল 8:45টায় মসজিদ বুঝে পাওয়ার পর তারা কাকরাইল মসজিদে প্রবেশ করেন। মাওলানা সাদকে বাংলাদেশে আসার অনুমতি ও প্রথম দফায় বিশ্ব ইজতেমা করার এক দফা দাবি নিয়ে ভোর থেকে হাজার হাজার অনুসারী কাকরাইল মসজিদের উদ্দেশ্যে আসেন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল 8টার আগেই কাকরাইল মসজিদ ছেড়ে যান তাবলিগের মাওলানা জুবায়েরপন্থীর অধিকাংশ অনুসারীরা। এ ঘটনায় সকাল থেকে কাকরাইল ও আশেপাশে এলাকা নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমাদের উদ্দেশ্য হলো সাদ সাহেব আমাদের বিশ্বের আমির, ওই আমির যেন আমাদের ইজতেমাতে হাজির হয়। উনি যদি বাংলাদেশে আসে আজকে সমস্ত মুসলমান বুঝবে যে আসল ঘটনা কি। আমরা চাই সারা বিশ্বের যে আমাদের আমির হযরত মাওলানা সাদ সাহেব দামাত বরকাতু উনি আমাদের বিশ্ব ইজতেমাতে আসবে। আমাদের হযরত মাওলানা সাদ সাহেব উনি যেন আমাদের ইজতেমাতে আসতে পারেন। দ্বিতীয় হচ্ছে কাকরাইল মসজিদ, এটা আমাদের নামে সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া, এটা যেন আমাদেরকে বুঝে দেওয়া হয়। টুঙ্গির ময়দানও আমরা বুঝে পেতে চাই এবং আমরা চাচ্ছি যে ইজতেমায় 2 পর্ব হবে, ওনারা তো এটা করুক, আমরা প্রথম পর্ব করুন। এক জেলা থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বেশি লোক নেয়ার সমালোচনা করে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ডক্টর মাহমুদুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার দোসরদেরও নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদে। দুপুরে রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও স্বজনদের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন তিনি। বলেন, রংপুর যেন আর বৈষম্যের শিকার না হয়। আবু সাইদ নিহতের পর টিভি টক শোতে যে সকল সম্পাদক ও সিনিয়র সাংবাদিক তাকে সন্ত্রাসী বানানোর চেষ্টা করে তাদের শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি যমুনা সেতুর নাম পরিবর্তন করে শহীদ আবু সাইদ সেতু নামকরণেরও দাবি জানিয়েছেন মাহমুদুর রহমান। উত্তরবঙ্গের রিপ্রেজেন্টেশন নাই, এটা খুব দুর্ভাগ্যজনক। সত্যিকার অর্থে যারা লড়াই করেছে শেখ হাসিনার ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে তাদেরই তো প্রতিনিধিত্ব খুবই কম এই উপদেষ্টা পরিষদে, এবং যারা উপদেষ্টা আছেন তাদের মধ্যে অনেকেই বিগত সরকারের সময় তারা তো লড়াই করেন নাই, বরং অনেকে সেই সরকারের সুবিধাভোগীও ছিলেন। ইউনূস সাহেবের এই দিকে নজর দেওয়া উচিত যে অভিযোগ উত্থাপিত হচ্ছে যে কোনো একটি বিভাগ থেকে অতিরিক্ত উপদেষ্টা নেওয়া হচ্ছে। ঢাকার রায়ের বাজার কবরস্থানে গণ অভ্যুত্থানে শহীদ 127 জনের গণকবর শনাক্ত হয়েছে বলে দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। দুপুরে রায়ের বাজার কবরস্থানে জুলাই বিপ্লবের গণকবর জিয়ারত ও পরিদর্শন শেষে নেতারা অভিযোগ করেন, গণকবর শনাক্তে সরকারের পক্ষ থেকে পরিষ্কার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পুলিশকে সামনে এনে র্যাব সহ অন্যান্য বাহিনী যে গণহত্যা চালিয়েছিল সেটিকে মুছে ফেলার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তারা। মেজবাহ হাসানের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 100 দিন গড়ালেও নিজের বাবার লাশ শনাক্ত করতে না পারার কষ্টটা যেন তাড়িয়ে বেড়াচ্ছে সন্তানকে। শেষবারের মতো বাবাকে বুকে জড়িয়ে না ধরার আক্ষেপটা এখনো ভুলতে পারেননি রফিকুলের সন্তান। তাই তো এই নাম না জানা ব্যক্তির কবরের সামনে দাঁড়িয়ে মা সন্তানের প্রার্থনা। পুলিশ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যে বর্বরতা সেদিন চালিয়েছিল স্বামী রফিকুল ইসলামের ওপর, তা মনে করতেই এখনো আঁতকে ওঠেন স্ত্রী। রফিকুল ইসলাম সন্তান জানান নির্মমতার সেই দিনগুলোর কথা। আমি তখন আন্দোলনে বের হব, আমার বাবা বলছে যে বাবা যেখানে যাও সাবধানে দেখো, যদি কোনো ঝামেলা হয় আমাকে বলো। আমার এখনো মনে আছে ওই দিন সন্ধ্যার দিকে আমার বাবা আমাকে ফোন দিচ্ছিল যে বাবা কোথায় আছো। আমি বলছি যে আব্বু আমি শাহবাগে এখানে আসি, আমি একটু ঘটনাগুলোর ভিতরে আমি ফ্রি হয়ে আমি
তোমাকে আমি কল দিচ্ছি, আমার বাবা বলছিল যে আচ্ছা বাবা তুমি সাবধানে ফিরে আসো। তার সাথে আমার এটাই ছিল আমার লাস্ট কথা। জুলাই আগস্টে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের গণহত্যাকে ধামাচাপা দিতে রায়ের বাজারে গণকবর দিয়েছিল পুলিশ ও র্যাব। সেখানে পরিদর্শনে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দাবি করেন পরিচয় শনাক্ত করে দ্রুত তালিকা তৈরি করার। 127টি গণকবর এখানে চিহ্নিত করা হয়েছে। এখানে র্যাব যে একটা গণহত্যা চালিয়েছে এটাকে কিন্তু নানানভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শুধুমাত্র পুলিশকেই এখানে গণহত্যার সাথে লিঙ্ক করে বাকি যে আইনশৃঙ্খলা বাহিনীগুলো একটা বর্বরতা চালিয়েছে এই মুহাম্মদপুরে গত ইন্টারনেট শাটডাউনের সময়, এই জিনিসটাকে পুরোপুরি এড়িয়ে যাওয়া হচ্ছে। রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তারা। শেখ মুজিব যাকে একটি আইকনে পরিণত করে এক দেশ এক দল এক নীতি বা ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল মুজিববাদ, এই ব্যাপারেও আমরা নমনীয় নীতি লক্ষ্য করেছি বিভিন্ন রাজনৈতিক দলে, এবং এর ফলে আমাদের মধ্যে আশঙ্কা জেগেছে যে গণমানুষের আকাঙ্ক্ষার সাথে আসলে কোনোভাবে এখানে আপোষ রফা করার কোনো চেষ্টা হচ্ছে কিনা। আমরা এখনও বিশ্বাস করতে চাই যে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা পর্যন্ত শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন এবং আহত হয়েছেন, তারা আমাদের ভাই, তারা আমাদের পাশেই থাকবেন। হাসান, NTV নিউজ, ঢাকা। 15 বছরের ফ্যাসিবাদ মাত্র কয়েক সপ্তাহে উপড়ে ফেলা সহজ নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শুক্রবার রাজধানীর একটি হোটেলে দুদিনব্যাপী 8ম কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। গুম হওয়া ব্যক্তিদের খুঁজে পেতে পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান ও অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। নিয়ামুল আজিজ সাদেক জানাচ্ছেন বিস্তারিত। দেশের প্রতিটি স্তরে ফ্যাসিবাদের শিকড় বিস্তার লাভ করেছে। এ কারণে অনেক সমস্যার সমাধান একসঙ্গে করা কঠিন হচ্ছে বলে স্বীকার করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। Strength of the vested group under the leadership of the fascist Prime Minister, former Prime Minister Sheikh Hasina. ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বে তারা শক্তি বিস্তার করেছিল। তিনি গত 15 বছরের সব অপরাধের নেত্রী ছিলেন। যত গুম, খুন, দুর্নীতি ও বিচার বহির্ভূত হত্যা হয়েছিল, এসবের শিকড় অনেক গভীরে। এসব দূর করা এত সহজ নয়। Their strength is deep rooted. গুম হওয়া পরিবারের লোকজন জানালেন তাদের দুর্বিষহ দিনগুলোর কথা। সন্তান আছে বা নাই, আমাদের অপেক্ষার প্রহরটুকু একটু শেষ হইতে দেন। আমরা তো দিলে দিলে মারা যাচ্ছি, প্রতিটা মুহূর্তে, প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে আমরা মারা যাচ্ছি। আমরা কতবার মরবো আপনারা বলেন। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ও অ্যাটর্নি জেনারেল বলেন, গুমের সাথে জড়িতদের বিচার ও গুম হওয়াদের খুঁজে বের করতে সক্রিয়ভাবে কাজ করছেন তারা। Government is with you. সরকার আপনাদের সঙ্গে আছে। আমরা আলোচনা করছি কিভাবে ফ্যাসিস্টদের সময় নিপীড়িত মানুষের প্রত্যেকটি ঘটনার বিচার করা যায়। The brutal fascist regime in the last 15.5 years. This kind of crime against humanity. এ ধরনের মানবতা বিরোধী অপরাধ দমনে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখছি, যেন ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর কেউ করতে সাহস না করে। আমার অফিস এবং আমি নিজে এ বিষয়ে খুবই গুরুত্ব দিচ্ছি। I will do whatever is required to be done in accordance with law. আগামীতে এমন গুমের ঘটনা যেন না ঘটে সেদিকে গুরুত্ব দিয়ে অধ্যাদেশ প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন বক্তারা। নিয়ামুল আজিজ সাদেক, NTV নিউজ, ঢাকা। আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি দলকে ক্ষমতায় রাখার মাধ্যমে ভারত তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চায়। এমন বিশ্বাস থেকে ভারতকে বের হয়ে আসার আহ্বান জানান বিএনপির এই নেতা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভিন্ন নদীর পানি বিষয়ে আয়োজিত আলোচনা সভায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে অতিরিক্ত গুরুত্ব দেবার মানে নেই। প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু বলেন, ভারতের মতো প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক হবে সম্মানের। যে কোনো বিষয়ে হস্তক্ষেপ না করলে দুদেশের সম্পর্ক ঠিক থাকবে বলেও জানান বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। Bangladesh also, if you like, new America under Trump, the foundational thing will be three. One is one of mutual respect, one is mutual interest, one of non-interference. This is the foundation. But on this you can build the whole thing. But as long as you get your foundation right, your basis right, your framework right, that's very important.